আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত 11। ন্যাটো জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে ছাড় দেবে না রাশিয়া। এদিকে পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা। ইউক্রেন যুদ্ধের শেষ কোথায় জানাবো বিস্তারিত। সর্বশেষে জানিয়ে দিব নতুন মামলার ঝুঁকিতে ট্রাম্প। সিরিয়ায় অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত 11। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রবিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সিরিয়ায় অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এই তথ্য নিশ্চিত করেছে। দামেস্কো থেকে 30 কিলোমিটার দূরের অবস্থিত বাণিজ্যিক এলাকা আদ্রয় এই ঘটনা ঘটে। সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলছে, ইসরায়েলি হামলা থেকে এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের সেনাবাহিনী এই এলাকায় কোনো বিমান হামলা চালায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিরিয়া কর্মকর্তা জানিয়েছেন, অজানা উৎস থেকে বিস্ফোরণের ঘটনায় আদ্র বাণিজ্যিক এলাকা কেঁপে ওঠে। তবে এই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা তিনি উল্লেখ করেননি। এখানে উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানা গেছে। সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটসের প্রধান আবি আব্দুর রহমান জানিয়েছেন, একটি অস্ত্রের গুদামে সম্ভবত ইসরায়েলি হামলার কারণে বিস্ফোরণে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি, ওই এলাকায় তাদের সেনারা হামলা চালিয়েছে বিষয়ে তারা অবগত নয়। আব্দুর রহমান জানিয়েছেন, বিস্ফোরণে নিহতের মধ্যে অধিকাংশ বেসামরিক নাগরিক। গত 8 ডিসেম্বর বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাশার আল আসাদ। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রিপোর্টে লেখা পর্যন্ত সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ন্যাটো জোটে প্রবেশের বিষয়ে ইউক্রেনকে ছাড় দেবে না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ স্থগিত করতে বা ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী মোতায়েন করার বিষয়ে রাজি হবে না রাশিয়া। সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা এই দুটি প্রস্তাব দিয়েছেন। রুশ বার্তা সংস্থা তাস আজ প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে আলোচনার বিষয়ে রাশিয়া ট্রাম্পের টিমের কাছ থেকে কোনো সংকেত পায়নি। তিনি বলেছেন, আমরা সব সময় আলোচনার জন্য প্রস্তুত ছিলাম এবং আছি, তবে কার সাথে এবং কি আচরণ হতে হবে তা বোঝা গুরুত্বপূর্ণ। ল্যাভরভ বলেছেন, যদি মার্কিন পরবর্তী প্রশাসনের সাথে আলোচনা হয় তাহলে গণমাধ্যমে প্রকাশ হওয়া ট্রাম্পের টিমের সদস্যরা দেওয়া প্রস্তাবটি মস্কো গ্রহণ করবে না। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে ইউক্রেন সংকটে দ্রুত কূটনৈতিক সমাধান করবেন। তবে কখনো পরিষ্কার করে বলেননি কিভাবে এই লক্ষ্য তিনি অর্জন করবেন। গত নভেম্বর মার্কিন দৈনিক ওয়ার্ল্ড লিস্ট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের উপদেষ্টারা ইউক্রেন সংকট সমাধানের জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছেন। এই পরিকল্পনায় তারা ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার ব্যাপারে 2 দশক দেরি করার প্রস্তাব করেছেন। এছাড়া বর্তমান ফ্রন্ট লাইনে স্থবিরতা আনা এবং একটি নিরস্ত্রীকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা হবে, যার নিয়ন্ত্রণ করবে ইউরোপীয় মিত্র দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের হাতে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে শুধুমাত্র নির্ভরযোগ্য ও অবৈধ বাধ্যতামূলক চুক্তির মাধ্যমে, যাতে চলমান সংকটের মূল কারণকে চিহ্নিত করা হবে। পাকিস্তানে এবার যৌথ নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার একটি যৌথ পুলিশ ও নিরাপত্তা ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর 4 জন সদস্য আহত হয়েছেন, খবর খামা প্রেসের। ডনের বরাত দিয়ে খামা প্রেস জানিয়েছে, দেতাং রুটে নিরাপত্তা ঘাঁটিতে এই হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি ব্যবহার করে এই হামলা করেছে। এতে 4 জন আহত হয়েছে এবং 1 জন নিরাপত্তা ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এ হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান, তালেবান, পাকিস্তান, টিটিপিকে। এর জবাবে গত মঙ্গলবার আফগানিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এতে অন্তত 46 জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। তবে পাকিস্তান বলেছে তারা টিটিপির স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপরে পাকিস্তানের উপর পাল্টা হামলা চালিয়েছে আফগান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত
19 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তান। পরবর্তীতে আফগান সীমান্ত পাকিস্তানি বাহিনীর গুলিতে অন্তত 8 জন আফগান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি পাকিস্তানের। এরপরই পাকিস্তানের নিরাপত্তা ঘাঁটিতে সর্বশেষ এই হামলার খবর এলো। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির বরাদ্দে বলা হয়েছে গত 10 মাসে পাকিস্তানের সন্ত্রাসী হামলায় অন্তত 924 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 350 জন। ইউক্রেন যুদ্ধের শেষ কোথায়? এক এক করে 3 বছরে পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। এরই মধ্যে রণক্ষেত্রে বিশাল এক অংশ হারিয়েছে কিয়েভ। লাগাতার যুদ্ধে আক্রান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছে জেলেনস্কির বাহিনী। যদিও দেশটির পূর্বাঞ্চলে এখনও সেনাদের অগ্রগতি ঠিকই রেখেছে ইউক্রেনের সেনারা, তবে কিয়খভ শহরের কাছে রুশ অবস্থান দ্বারা আটকা পড়েছে অনেক সেনা। অন্যদিকে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুদ্ধ অপরাধী ট্রাম্পের ক্ষমতার গ্রহণ কিয়েভের সামরিক সহায়তাকে আরও সংকুচিত করার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আরও 1 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি ইউক্রেন? রুশ সামরিক অভিযানের পর ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দেওয়া 31 বছর কমান্ডার সুরাদ ভয়েস অব আমেরিকাকে জানান, যখন যুদ্ধ শুরু হয় তখন তিনি মনে করেছিলেন এটি 3 বছর চলতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে এই যুদ্ধ আগামী 10 বছর লড়তে হবে। যদিও ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইচ্ছাকে উড়িয়ে দিচ্ছে না নুসরাত, তবে এটি কার্যত চুক্তিতে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হবে বলে মনে করছেন এই সেনা সদস্যরা। সুরাজ জানান, তিনি খুবই বাস্তবিকভাবে চিন্তা করতেন। এখানে ইউক্রেনের জন্য কোনো ন্যায় বিচার অপেক্ষা করছে না, তবে তিনি রাশিয়ার হলে লড়াই করে যেতে চান বলেও জানান। আরেক সেনা সদস্য জানান, আলোচনার মাধ্যমে কেবল যুদ্ধ সাময়িকভাবে থামতে পারে, তবে আগামী 1-2 বছর পর তা আবারও ইউক্রেনে ঘাড়ে ফিরে আসবে। ইউক্রেনের বাহিনী পৃথিবীতে বেঁচে থাকার পরবর্তীতে তিনি জয়ের জন্য মৃত্যুকে বরণ করতেও রাজি আছেন। ইউক্রেনের 3য় বৃহত্তম শহর ডেনিপ্রোতে ক্রমাগত রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সেখানকার বাসিন্দারা জানান, ইউক্রেনের উচিত এখনই যুদ্ধ থামিয়ে আলোচনায় আসা। বিভিন্ন জরিপের নাগরিকরা যুদ্ধের পরবর্তীতে আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে নারীরা মনে করছেন এই যুদ্ধে সাময়িকভাবে কেউ জয়ী হতে পারবে না। বলা হচ্ছে, উভয় পক্ষে আলোচনায় ইউক্রেনের নারীদের সবথেকে বেশি ত্যাগ স্বীকার করতে হবে, যারা যুদ্ধে তাদের বাবা, ভাই, স্বামী ও সন্তানদেরকে হারিয়েছেন। এমনকি শান্তির জন্য ইউক্রেনকে তার ভূমি ত্যাগ করতে হতে পারে। নতুন মামলার ঝুঁকিতে ট্রাম্প। অভিবাসন নীতি নিয়ে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন কানাডিয়ান অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। ট্রাম্পের যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্ব বিলুপ্ত করার সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছেন তিনি। রোববার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের বিতর্কিত অভিবাসন বিরোধী নীতি আদালতে আটকে যেতে পারে বলে মন্তব্য করেছেন টং। ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণ করা ব্যক্তিদের স্বয়ংক্রিয় নাগরিকত্বের সংবিধানসম্মত অধিকারকে আঘাত করবে। এটি অনেকের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। অ্যাটর্নি জেনারেল সামনে করেছেন। অ্যাটর্নি জেনারেল মনে করেন, এই প্রস্তাব সংবিধানের 14তম সংশোধনীয় সরাসরি লঙ্ঘন এবং অভিবাসীদের অধিকার হরণ করবে। এই আইনি লড়াইয়ে অ্যাটর্নি জেনারেল ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার নিজেদের পরিবার অভিবাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি মনে করেছেন এই আইন তাদের মতো অভিবাসীদের জন্য একটি বড় বাধা তৈরি করবে। টং বলেছেন, আমাদের সংবিধান সবার জন্য সমাধান অধিকার নিশ্চিত করবে এবং আমি এটি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। ট্রাম্প তার প্রচারণার সময় ঘোষণা করেছিলেন, তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই তিনি জন্মগত নাগরিকত্ব বিলুপ্ত করার উদ্যোগ নেবেন। সেই সময় টং প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আমি প্রথম মামলা দায়ের করব। এই পদক্ষেপটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় একটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয়বস্তু করেছিল।